নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা বেগম, বাংলা শিক্ষক। আজকে আমার পাঠ্য বিষয় হচ্ছে তৎপুরুষ সমাস। এর আগে আমি সমাসের উপর কয়েকটি ক্লাস নিয়েছিলাম, তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা পাঠ নেব তৎপুরুষ সমাসের উপর। আমি আশা করছি তোমরা আমার আগের ক্লাসগুলো ফলো করেছো, তোমরা শিখেছো মোটামুটি সমাস সম্পর্কে, যেমন সমাসের প্রকারভেদ, সমাস কি, সমাসের প্রকারভেদ, সমস্ত পদ কি, পূর্বপদ, পরপদ, সমান পদ ইত্যাদি ইত্যাদি সবই তোমরা মোটামুটি ভালো নলেজ নিয়েছ সমাসের উপরে। তো আজকে আমরা পড়ব তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস তোমরা জানো যে সমাসের শ্রেণীবিভাগ করা হয় অর্থ প্রাধান্যের উপর। কোন সমাসের পূর্বপদ প্রধান, কোন সমাসের পরপদ প্রধান। তৎপুরুষ সমাস হচ্ছে পরপদ প্রধান এবং পূর্বপদ থেকে বিভক্তি লোপ পায়। এখন আমার প্রিয় শিক্ষার্থী, তোমাদের বিভক্তি জানতে হবে। বিভক্তি আমরা আগেও বিভক্তির উপরে ক্লাস নিয়েছি। বিভক্তি দিয়ে কিভাবে শব্দ গঠন হয় তার উপরে আমাদের ক্লাস ছিল। আমি আশা করি জানো যে বিভক্তি কি। তবুও আমি বলছি, বিভক্তি হচ্ছে কিছু অব্যয়জাতীয় শব্দাংশ যেগুলি শব্দের শেষে বসে, শব্দের অর্থকে পরিবর্ধন করে, শব্দের অর্থকে নতুন ব্যঞ্জনা দান করে। এবং বিভক্তি এতই গুরুত্বপূর্ণ যে বিভক্তি ছাড়া কোনো বাক্য তৈরি হয় না। ভাষার অন্তর্গত বাক্যের অন্তর্গত যে সমস্ত পদ আছে প্রত্যেকটির সাথেই বিভক্তি যুক্ত আছে। বিভক্তি ছাড়া পদ হয় না, পদ ছাড়া বাক্য হয় না। বিভক্তি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা সমাস করতে গিয়ে কখনো কখনো পূর্বপদ থেকে বিভক্তিটাকে লুপ্ত করে দিয়ে আমরা একাধিক পদকে একত্রীকরণ করি, সেটি হচ্ছে তৎপুরুষ সমাস। তো তৎপুরুষ সমাসের সংজ্ঞাটা কি দাঁড়ালো? পূর্বপদ থেকে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাসের পরপদ অর্থপ্রধান। তো বিভক্তির চিহ্নগুলো আবার আমরা একটু দেখে নেই, তোমাদের হয়তো মনে নাও থাকতে পারে। বিভক্তি হচ্ছে 7 রকম। আমি এখানে লিখে রেখেছি বিভক্তি কত রকম, 7 প্রকার। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, 7 প্রকার বিভক্তি। প্রথমা কি? শূন্য অ আ, শূন্য অ আ। দ্বিতীয়া হচ্ছে কে রে এ, তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী কে রে এ, পঞ্চমী হতে থেকে চে, হতে থেকে চে, ষষ্ঠী হচ্ছে র এ, সপ্তমী হচ্ছে এ অ তে। তোমরা এই বিভক্তির 7 রকমের বিভক্তির চিহ্নগুলো সবসময় একেবারে সূত্রের মতো করে মনে রাখবে। এক নিঃশ্বাসে যেন বলে ফেলতে পারো এই 7 রকমের বিভক্তি চিহ্নগুলো, এবং আলাদা আলাদা দেখে যেন বলতে পারো যে এটা হচ্ছে সপ্তমী, এটা হচ্ছে পঞ্চমী। এই জন্য বিভক্তি চিহ্নগুলো তোমাদের একেবারে পুরোপুরি মুখস্থ থাকা চাই। আমি আশা করছি তোমরা খাতায় এর মধ্যে এই 7 রকমের বিভক্তি লিখে নিয়েছ। আমাদের আজকের যে পাঠ তৎপুরুষ সমাস, এই তৎপুরুষ সমাস বুঝতে হলে এই বিভক্তি চিহ্নগুলো খুবই জরুরি। এতক্ষণে তোমরা বুঝতে পেরেছ। দেখো এই যে বিভক্তি চিহ্নগুলো, এখান থেকে কি হবে? তৎপুরুষ সমাসের পূর্বপদ থেকে বিভক্তি লোপ পায়। তাহলে তৎপুরুষ সমাস হচ্ছে এই বিভক্তির উপর নির্ভর করে এই তৎপুরুষ সমাস
হয়েছে। প্রথমা তৎপুরুষ প্রথমা বিভক্তি যেহেতু শূন্য, এই শূন্য লোপ পাওয়া এবং থাকার মধ্যে কোনো তফাৎ নেই, এই জন্য প্রথমা বাদ দিয়ে বাকি যে 6টি আছে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত 6টি বিভক্তির উপর ভিত্তি করে তৎপুরুষ সমাস হচ্ছে 6 রকম। দ্বিতীয়া তৎপুরুষ বোর্ডে দেখে নাও, দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, এরকম করে সপ্তমী পর্যন্ত মোট 6টি। তৎপুরুষ সমাসের প্রকার হচ্ছে 6। প্রথমেই বলেছি যে শূন্য থাকা না থাকা একই কথা, প্রথমা বাদ দিয়ে বাকি 6টি। দ্বিতীয় তৎপুরুষ দেখো আমি কি লিখে রেখেছি, দুঃখ প্রাপ্ত, এটি হচ্ছে একটি সমাস। এটিকে আমরা যদি বিশ্লেষণ করি অর্থাৎ ব্যাস বাক্য করি তাহলে আমরা পাবো দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত। তাহলে দেখো কি লোপ পেয়েছে, কে বিভক্তি লোপ পেয়েছে, দুঃখকে প্রাপ্ত। কে বিভক্তি লোপ পেলে কি হবে, দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। যেই বিভক্তি লোপ পাবে সেই তৎপুরুষ সমাস হবে। তাহলে দুঃখ প্রাপ্ত অথবা গুরু ভক্তি, গুরুকে ভক্তি, গুরু ভক্তি, কে বিভক্তি লোপ পেয়েছে। তৃতীয় আমি লিখেছি মধু, মধুমাখা, মধুমাখা। এখানে দ্বারা বিভক্তি লোপ পেয়েছে, ব্যাস বাক্য করলে কি দাঁড়াবে, মধু দ্বারা মাখা, মধু মাখা। কি বিভক্তি লোপ পেয়েছে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বারা। আর দেখে নাও তো দ্বারা কোন বিভক্তির চিহ্ন, অবশ্যই তৃতীয়া। দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলো হচ্ছে তৃতীয়া বিভক্তির চিহ্ন। তাহলে এটা কি হবে, তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। চতুর্থী কি, তোমরা এখানে নিশ্চয়ই একটি জিনিস অবগত আছো, সেটি হচ্ছে দ্বিতীয়া এবং চতুর্থী একই রকম। দ্বিতীয়া এবং চতুর্থী চিহ্নগুলো একই রকম। তাহলে যেমন গুরু ভক্তি আমি বলেছি, গুরুকে ভক্তি, দুঃখকে প্রাপ্ত। এই দুঃখ প্রাপ্ত এবং গুরু ভক্তি যেহেতু একই রকম চিহ্ন বিলুপ্ত হয়ে তৈরি হয়েছে, তাহলে এটি কি চতুর্থী হবে, এটা দ্বিতীয় হবে, দুইটাই হবে, দ্বিতীয় হবে এবং চতুর্থী হবে। তবে দ্বিতীয় তৎপুরুষ এবং বিভক্তি তৎপুরুষের মধ্যে একটি বিষয় আছে, সেটি তোমরা জেনে রাখো। সেটি হচ্ছে যেমন ব্যাপ্তি, চিরসুখী, এই একটা সমাস আছে, চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখ, সুখী, চিরকাল ব্যাপিয়া সুখী। এই যে ব্যক্তি অর্থে, ব্যক্তি অর্থে এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ব্যক্তি, ব্যক্তি, ব্যপিয়া, ব্যক্তি। এই ব্যক্তি অর্থে যে সমাস হবে সেটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস হবে। আবার জন্য, জন্য, নিমিত্ত, তরে, এগুলো থাকলে চতুর্থী তৎপুরুষ সমাস হবে। যেমন বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগল, বিয়ে পাগলা, জন্য। বসতের নিমিত্তে বাড়ি, বসত বাড়ি, জন্য, নিমিত্ত এবং তরে লোপ পেয়ে যে সমাস হবে সেটি হবে চতুর্থী তৎপুরুষ সমাস। তাহলে দ্বিতীয়া এবং চতুর্থী যেহেতু একই রকম বিভক্তি চিহ্ন,
সেহেতু এই দুটো একই রকম হয়, তবে একটি বিশেষ নিয়ম হচ্ছে ব্যক্তি যদি থাকে ব্যক্তি অর্থে দ্বিতীয়া হবে, জন্য নিমিত্ত তরে দিয়ে যদি লোপে যদি সমাস হয় সেটি হবে চতুর্থী তৎপুরুষ সমাস। এখানে এই দুটির মধ্যে একটু তফাৎ আছে, আর না হলে বাকিটা একই রকম। ব্যক্তি অর্থে দ্বিতীয়া, জন্য নিমিত্ত তরে লোপে যেটি হবে সেটি হবে চতুর্থী। এই কথাটি তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা দেখো তৃতীয়া বুঝলাম, তৃতীয়া বুঝলাম, দ্বারা দিয়া কর্তৃক যদি লোপে সমাস হয় তৃতীয়া। চতুর্থী আমরা বুঝলাম কে রে এ রে দিয়ে হলে সেটি চতুর্থী। এরপর আমরা আসি পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তি দেখো, গ্রাম ছাড়া, গ্রাম থেকে ছাড়া, যে মানুষটি আর গ্রামে আসেনি, গ্রাম থেকে চলে গিয়েছে বহুদিন, গ্রাম ছাড়া, গ্রাম থেকে ছাড়া। অথবা স্কুল পালানো, স্কুল থেকে পালিয়ে যাওয়া, স্কুল পালানো। থেকে হতেছে যদি লোপে যে তৎপুরুষ সমাসটি হবে সেটি কোনটি হবে? পঞ্চমী। এখানে কে লোপে ছিল, এখানে থেকে হতে থেকেছে, এই যে পঞ্চমী হতে থেকেছে, লোপে যে সমাসটি হবে সেটি হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। তোমরা এতক্ষণে বুঝে নিয়েছো আমার প্রিয় শিক্ষার্থী, বুঝে নিয়েছো যে আমাদের সমাস এবং ব্যাস বাক্য এই দুটো আমাদের ভালোভাবে এই তৎপুরুষ সমাসের ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোন এই সমাসটির ব্যাস বাক্যটি কি। তুমি যখনই ব্যাস বাক্যটি জানবে তখনই তুমি দেখবে যে ব্যাস বাক্য থেকে কোন বিভক্তিটা লুপ্ত হয়েছে, তখনই তুমি বুঝতে পারবে এটি দ্বিতীয়া নাকি চতুর্থী নাকি পঞ্চমী, বুঝতে পারবে। তাইলে ব্যাস বাক্য জানাটা আমাদের খুবই জরুরি। তোমাদের পাঠ্য বইতে অনেকগুলো বেশ কিছু, যদিও আগের মতো বিস্তারিত আলোচনা থেকে সংক্ষিপ্তকরণ করা হয়েছে তোমাদের এবারে নবম শ্রেণীর পাঠ্য বইতে, এই জন্য একটু কমই তোমরা পাঠ্য বিষয়টা পাবে। এবং যতগুলো উদাহরণ আছে তোমাদের সবগুলো উদাহরণের ব্যাস বাক্য তোমরা শিখে রাখবে, তোমাদের জন্য তাইলেই সুবিধা হবে। খুব তাড়াতাড়ি তোমরা বলতে পারবে যে কোনটা কোন তৎপুরুষ সমাস। আর অবশ্যই বিভক্তি চিহ্নগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। আমরা পেলাম পঞ্চমী, আমরা বুঝতে পেরেছি। ষষ্ঠী, ষষ্ঠী কি? ষষ্ঠী বিভক্তি দেখে নাও তো শিক্ষার্থী বন্ধু, দেখো তো কি আছে? র এর, র এর ষষ্ঠী বিভক্তি চিহ্ন। এখানে আমি একটা উদাহরণ লিখেছি, রাজপথ। রাজপথ, রাজপথের ব্যাস বাক্য হচ্ছে পথের রাজা। পথের এর, এখানে কি বিভক্তি লুপ্ত হয়েছে? এর, পথের রাজা, রাজপথ। এখানে বিভক্তি লুপ্ত হয়েছে এর। সপ্তমী, সপ্তমী দেখে নাও, সপ্তমী বিভক্তি চিহ্ন হচ্ছে এ অ তে। এখানে আমি লিখেছি গাছে, গাছ পাকা। গাছ পাকা কাকে বলে? যে ফল গাছে পেকে যায়। গাছে পাকা, গাছ পাকা, গাছ এ বিভক্তিটা এখানে বিলুপ্ত হয়েছে, তাই না? আমার প্রিয় শিক্ষার্থী, একেবারেই সহজ, এ লুপ্ত হয়েছে। এ অ তে হচ্ছে সপ্তমী বিভক্তির চিহ্ন। তাহলে দেখো এখানে কে বিভক্তি লোপে হয়েছে, দ্বিতীয়া তৎপুরুষ সমাস। দ্বারা লুপ্ত হয়ে কি হয়েছে? তৃতীয়া। কে লুপ্ত হয়ে হয়েছে চতুর্থী। তারপর থেকে বিভক্তি লুপ্ত হয়ে হয়েছে পঞ্চমী। র এর বিভক্তি
ব্যক্তি অর্থে হচ্ছে দ্বিতীয়া, আর জন্য নিমিত্ত অর্থ হচ্ছে চতুর্থী। এটা বলে রাখবে। তাহলে দেখো আমরা 6 রকমের সমাস তৎপুরুষ সমাসের সাথে পরিচিত হতে পেরেছি। আবার প্রত্যেকটা সমাসেই আছে বিভক্তি লোপ না পাওয়ার বিষয়টি। অলোপ, অলোপ কথাটি সব জায়গাতেই আছে। অলোপ মানে হচ্ছে বিভক্তি লোপ না পাওয়া। গরুর গাড়ি আমরা বলি না গরু গাড়ি, আমরা গরুর গাড়ি বলি। এখানে দেখো গরুর সাথে যে রটা ছিল এই রটা কিন্তু অব্যাহত আছে। তাহলে যদি লোপ না পায়, বিভক্তির চিহ্ন যদি লোপ না পায় সেটি হচ্ছে অলোপ। তেলে ভাজা, এখানে এই বিভক্তিটা পূর্বপদের সাথে যে এই বিভক্তিটা আছে রয়ের সাথে সেটি অব্যাহত আছে, সেটি লুপ্ত হয়নি, অলোপ। এবং এই অলোপ বিষয়টি তোমরা সব জায়গাতেই পাবে, বিশেষ করে সমাসের ক্ষেত্রে, সব প্রকার সমাসের ক্ষেত্রে তোমরা অলোপ বিষয়টি পাবে। অলোপ মানে হচ্ছে লোপ না পেয়ে যে সমাস হয় তাকে অলোপ বলে। এই হচ্ছে আমার আজকের পাঠ্য বিষয়। আমরা আরেকবার চোখ বুলিয়ে নেই। আজকের পাঠ্য বিষয় হচ্ছে তৎপুরুষ সমাস। পূর্বপদে বিভক্তি, পূর্বপদ থেকে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে তৎপুরুষ সমাস। এখন এই বিভক্তির চিহ্নগুলো আমাদের কি করতে হবে? আমাদের সব সময়ের জন্য মনে রাখতে হবে, একেবারে মুখস্থ করে রাখতে হবে। প্রথমা শূন্য অ আ, দ্বিতীয়া কে রে রে, তৃতীয়া হচ্ছে দ্বারা দিয়া করতে, চতুর্থী হচ্ছে কে রে রে, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠী হচ্ছে রয়ে, সপ্তমী হচ্ছে এ অ তে। আচ্ছা, এই যে আমি বিভক্তি চিহ্নগুলি সংক্ষিপ্ত ভাবে তোমাদের সাজিয়ে দিয়েছি, তোমাদের যেন সবসময় মনে থাকে। আর তোমাদের বইতে কিন্তু এটার আরেকটা রূপ আছে, এটি হচ্ছে এক বচনের রূপ। এটির কিন্তু বহু বচনের রূপও আছে, রা, এরা, গরি, গণ, এরকম বহু বচনের রূপ আছে। তবে তোমরা এটি সংক্ষিপ্ত ভাবে এটি ভালো মতো মনে রাখলে বাকি সবটাই তোমাদের জানা থাকবে, তোমরা ইজিলি বলতে পারবে। তোমাদের সংক্ষিপ্ত করে মনে রাখার সুবিধার্থে আমি এভাবে সাজিয়ে দিই। তো এখন আমরা এখানে প্রকারভেদ, যেহেতু প্রথমা বিভক্তি হচ্ছে শূন্য, শূন্য বাদ দিয়ে বাকি সবগুলোই হচ্ছে বিভক্তি অনুসারে প্রকারভেদ করা হয়েছে। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, চতুর্থী, সপ্তমী। দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে হয়েছে দ্বিতীয়া, তৃতীয় বিভক্তি লোপ হয়েছে তৃতীয়া তৎপুরুষ সমাস, চতুর্থী বিভক্তি লোপ পেয়ে হচ্ছে চতুর্থী, পঞ্চমী বিভক্তি লোপ পেয়ে হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস, ষষ্ঠী বিভক্তি লোপ পেয়ে ষষ্ঠী তৎপুরুষ সমাস, সপ্তমী বিভক্তি লোপ পেয়ে হয়েছে সপ্তমী তৎপুরুষ সমাস। আর অলোপ তো আমি দেখিয়ে দিয়েছি। এই ছিল আমার আজকের তৎপুরুষ সমাসের পাঠ। আশা করি তোমাদের কাছে বিষয়টি অনেক বেশি সহজবোধ্য হয়েছে এবং তোমরা অবশ্যই বইয়ের সব কয়টা উদাহরণ এবং সব কয়টা ব্যাস বাক্য সহ ভালো মতো তোমাদের পড়তে হবে। তোমরা কোনো বিষয়, কোনো শব্দ বাদ দেওয়া চলবে না, যেহেতু বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণের অংশটা হচ্ছে নৈমিত্তিক বিষয় এবং সব জায়গা থেকেই সেই প্রশ্ন হতে পারে। এই জন্য তোমাদের কোনো কিছুই বাদ দেওয়া চলবে না। একটা উদাহরণ তোমরা বাদ দিতে পারবে না। বইতে যা আছে তোমাদের পুঙ্খানুপুঙ্খ পাঠটা নিতে হবে এবং সেটি অবশ্যই বুঝে বুঝে নিতে হবে এবং বুঝে বুঝে ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ক্লাসে নোট নিতে হয়। যা শুনি, যা দেখি আমরা নোট করে ফেলি, তাহলে আর ভুলে যাওয়ার সম্ভাবনা নেই। আজকের পাঠ আমার এখানেই সমাপ্তি ঘোষণা করছি। করোনাকালীন সময়ে এখন যে বিপর্যয় যাচ্ছে, সেই সময়ে নিরাপত্তা বজায় রেখে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে বাসায় অবস্থান করে তোমরা নিরাপদে থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য অনেক 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 শুভকামনা। আল্লাহ হাফেজ।